বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজ আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তোমাদের বিগত ক্লাসে আমি জাবেদা দাখিলা দেখিয়েছিলাম, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়। আমি জাবেদার শ্রেণী বিভাগ এবং জাবেদার শ্রেণীগুলো আলোচনা করে দিয়েছি। আজকে আমি বিক্রয় জাবেদা এবং সাধারণ জাবেদা নিয়ে আলোচনা করব। এর মধ্যে বাট্টার বিষয়টা আসবে, আমি যখন আসবে তখনই ঠিক এটা আলোচনা করে দেব। তবে বিক্রয় জাবেদা কি একটু আমি বলে দিই। বিক্রয় জাবেদাটা হলো আমরা যখন বাকিতে বিক্রয় করি মূলত ঠিক তখনই বিক্রয় জাবেদার প্রসঙ্গ আসে। বাকিতে যখনই বিক্রয় করি আমরা তখনই দেনাদারের তৈরি হয়। দেনাদার আমাদের চলতি সম্পদ এবং ক্রেডিটে তৈরি হয় বিক্রয়। বিক্রয়টা আমাদের আয় হিসাবে ক্রেডিট হয়। এই হলো আমার মূল বিক্রয় জাবেদার মূল বিষয়। কিন্তু এর মধ্যে কিছু আনুষঙ্গিক বিষয়গুলো এসে যায় যেগুলো নিয়েও আমাকে আলোচনা করতে হবে। বিক্রয়ের মোট পরিমাণের সাথে আমরা কি যোগ এবং কি বিয়োগ করি এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ তোমাদেরকে এই বিষয়ে বুঝতে হবে। তাহলে বিক্রয়ের সাথে অর্থাৎ বিক্রয় থেকে বাদ হবে বিক্রয় বাট্টা। এই তো বাট্টার প্রসঙ্গ চলে আসছে, আমি অবশ্যই আলোচনা করব। আর হলো যোগ হবে প্রাসঙ্গিক অন্যান্য খরচ। তো যা হোক, খরচগুলো যোগ আর বাট্টাটা বাদ। বাট্টা যখন আসছে তখন আমাকে অবশ্যই বাট্টা ক্লিয়ার করতে হবে। বাট্টা আমি এর আগেও আলোচনা করেছি, যেহেতু এই ক্লাসের মধ্যে এই প্রসঙ্গটা আসছে সুতরাং আমাকে এটা একটু বুঝাই দিতে হবে। বাট্টা দুই ধরনের মূলত, একটা হলো কারবারি বাট্টা আর একটা হলো নগদ বাট্টা। নগদ বাট্টা এখানে আসবে না, আমাকে কারবারি বাট্টাটাই একটু বলতে হবে। কারবারি বাট্টাকে বিভিন্ন নামে ডাকা হয়। কারবারি বাট্টা, বাণিজ্যিক বাট্টা, ব্যবসায়িক বাট্টা, এইগুলো। তো আমি যখন বাট্টাটা করব তখন আসলে বাট্টাটা অন্তর্ভুক্ত করব কি করব না। আসলে ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা আমাকে বাদ দিয়েই আমাকে নিতে হবে, এটা কখনোই হিসাবে অন্তর্ভুক্ত হবে না। তবে এখানে আরেকটা বিষয় আমাকে খেয়াল করতে হবে, পরিমাণ বাট্টা। পরিমাণ বাট্টাটা কি? পরিমাণ বাট্টা আসলে এখানে বাণিজ্যিক বাট্টা অর্থাৎ ব্যবসায়িক বাট্টারই একটা অংশ বা পলিসি মাত্র। পলিসিটা কি? পলিসিটা হলো বিক্রয়কে নিয়ে আনার জন্য অর্থাৎ বিক্রয়কে বৃদ্ধি করার জন্য একটা কৌশল অবলম্বন করা হয়। এই কৌশলটা হলো আমার পরিমাণ বাট্টা। পরিমাণ বাট্টা আমি একটু বুঝে দিলে হবে। বাট্টাটা হলো এমনি বাণিজ্যিক বাট্টা, ব্যবসায়িক বাট্টা হলো ডাইরেক্ট আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ একটা প্রোডাক্টের দাম 100 টাকা, আমরা 20 টাকা ছাড় দিয়ে দিলাম। এটা হলো ডাইরেক্ট ব্যবসায়িক বাট্টা বা কারবারি বাট্টা যেটা। আর পরিমাণ বাট্টা আমরা একটা কৌশলগত দিক নেই। কৌশলগত কি? আমরা 1 লিটার তেল বিক্রি করলাম বা 1 মিলিলিটার তেল। এখানে যদি আমরা অর্থাৎ 1 লিটার তেলের সাথে যদি আমরা বলি যে এর সাথে 100 গ্রাম তেল ফ্রি, তাহলে এর মোট পরিমাণ আসবে কত? 1100 গ্রাম। তাহলে 100 গ্রাম এখানে ফ্রি আসছে। এই 100 গ্রামটাই হলো পরিমাণ বাট্টা। তো যা হোক, আমরা এখানে অঙ্কের দেখব সৃজনশীলে আসলে আমাকে পরিমাণ বাট্টাটা আছে কি না, থাকলে আমরা আলোচনা যাব। যে বাট্টা আছে ওই বাট্টাটাই আমরা আলোচনা করব। আর নগদ বাট্টা আমরা পরে সময় পেলে আরেকটু আলোচনা করে দেব। নগদ বাট্টা ডিরেক্ট এখানে নেই। সুতরাং আমাকে মূল বিষয়ে একটু আসি, অঙ্কের সৃজনশীল আসি এবং সৃজনশীলে যে বিষয়গুলো আসবে, প্রাসঙ্গিক বিষয় আসলে আমি প্রাসঙ্গিক বিষয়গুলো তোমাদের আলোচনা করে দেব। তো যা হোক, আমরা দেখি অঙ্কের একটু আমি পড়ে দেব অঙ্কের প্রশ্নটা। এখানে 2017 সালের মে মাসের লেনদেন সমূহ নিম্নরূপ দেওয়া হলো। মে 2 তারিখে এখানে বলা আছে ব্যবসার জন্য ব্যাংক থেকে উত্তোলন 15,000 টাকা। এরপরে 3 তারিখে বলা আছে রমেশ ব্রাদার্স এর কাছে 5% বাট্টায় 10,000 টাকা পণ্য বিক্রয়, চালান নম্বর দেওয়া আছে, পরিবহন খরচ দেওয়া আছে। ঠিক আছে। এরপরে ভাড়া অগ্রিম পরিশোধ 3,000 টাকা, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 7,000 টাকা,
5% বাট্টায় শাহাদত অ্যান্ড কং এর কাছে 9,000 টাকা পণ্য বিক্রয়, চালান নাম্বার দেওয়া আছে আর প্যাকিং খরচ দেওয়া আছে এখানে। এরপরে 15 তারিখে নগদে উত্তোলন 1,000 টাকা। এখন আমার করণীয় কি, এই করণীয়টা আমরা একটু দেখে নেব। বাহারুদ্দিন অ্যান্ড সঞ্চের মে মাসের বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো। খুব সুন্দর, আমরা বাট্টা আলোচনা করেছি এবং অঙ্কেও পেয়ে গেছি, সুতরাং আমরা এটা প্রয়োগ দেখাবো, চেষ্টা করব খুব সহজভাবে দেখানোর জন্য। এরপরে বলেছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে বিক্রয় জাবেদা আমরা করব, অসুবিধা নেই। এরপরে আজ থেকে বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও। তাহলে আমার এখানে দুইটা বিষয় আসবে, সেটা হলো শুধুমাত্র বিক্রয় জাবেদা আর সাধারণ জাবেদা। এগুলোর সঙ্গে আমি বিগত ক্লাসে আলোচনা করেছি। সাধারণ জাবেদার মধ্যে সব শ্রেণীর জাবেদা আসতে পারে, আর বিক্রয় জাবেদা শুধুমাত্র বাকিতে বিক্রয়গুলো আসবে। এখনও একটু বলে দিলাম। সুতরাং আমরা ক নাম্বার দিয়ে শুরু করি। এখানে ক নাম্বারে বিক্রয় বাট্টার পরিমাণ চাওয়া হয়েছে, সুতরাং আমরা একটু বিক্রয় বাট্টাটা এখানে দেখব। বিক্রয় বাট্টার পরিমাণ নির্ণয় করব। এখানে তারিখ, বিবরণ, টাকার উপর দুটো দেওয়া যায়, অসুবিধা নেই। তো বিক্রয় বাট্টা নির্ণয়, হেডলাইন হলো বিক্রয় বাট্টা নির্ণয়। আমরা দেখি যে বাট্টা কোন তারিখে আছে, ওই তারিখগুলো আমরা পড়ব। এখানে আমরা দেখছি উদ্দীপকে 3 তারিখে বাট্টার বিষয়টা আছে। 3 তারিখে পুরা লেনদেনটা আমি পড়ে নিচ্ছি। রমেশ ব্রাদার্সের কাছে 5% বাট্টায় 10,000 টাকা পণ্য বিক্রয়। তাহলে এখানে মোট পণ্য বিক্রয় করা হয়েছে 10,000 আর বাট্টা হলো 5%। তাহলে এখানে 2017 সালের মে 3 তারিখ, মে 3 তারিখ। তাহলে মে 3 তারিখে এখানে আমরা দেখছি 5% বাট্টা। তাহলে বিক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা আমার আসবে কত? 10,000 টাকার 5%, 10,000 টাকা ইন্টু 5%। তাহলে আমার কাটলে আমরা পাবো 500 টাকা, 500 টাকা। এই তারিখে শেষ। এরপরে আমরা দেখব যে অন্য কোনো তারিখে বাট্টা বিষয়টা আছে নাকি। বাট্টার বিষয় হ্যাঁ আমরা পেয়েছি, এখানে 10 তারিখে আছে। 10 তারিখে বলা আছে 5% বাট্টায় শাহাদাত অ্যান্ড কং এর কাছে 9,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে বাট্টা কত? 5% আর টাকার পরিমাণ 9,000। সুতরাং আমরা এটা দেখাবো মের কয় তারিখে? মের 10 তারিখে বিক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা কত টাকার উপরে? 9,000 টাকার উপরে। 9,000 ইন্টু 5%। তাহলে এখানে আমার আসবে হলো 5%-এ 450 টাকা, 450 টাকা। আমরা মুখে মুখে করছি, যখন জটিলতা হবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। আমার কাছে ক্যালকুলেটর 5,950 টাকা। তাহলে আমরা পেয়ে গেছি 10 তারিখ পর্যন্ত আমরা দিয়েছি। 15 তারিখে বাট্টার কোনো ফাংশন নেই, সুতরাং আমরা পুরা উদ্দীপকে 2টা বাট্টা পেয়েছি এবং 2টা বাট্টার পরিমাণ আমরা নাম্বারের উত্তর শেষ। এখানে ক নাম্বার, এটা হলো 6ষ্ঠ অধ্যায় অনুশীলনী 2 নম্বর অঙ্ক, তোমরা দেখলে। তো ক যেহেতু শেষ, আর হয় যারা বুঝেছো তারা তো বুঝবে, আর যারা
বারবার দেখে নিবা, ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে। তাহলে এরপরে আমাকে জানাবে যদি সমস্যা হয়। এরপরে আমরা আসি, খ নাম্বার কি চেয়েছে, খ নাম্বারটা আমরা আলোচনায় যাব। খ নাম্বারে হলো বলেছে যে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। বিক্রয় জাবেদা আমরা করে ফেলবো। তো যা হোক, বিক্রয় জাবেদা বিক্রয় জাবেদাতে আমার টাকা, তারিখ এখানে আসবে হলো তারিখ চালান নম্বর, চালান নাম, সূত্র। আর দেনাদার আর একটু বাড়াতে হবে, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমি ডেবিট ক্রেডিট লিখলাম, আর এখানে ডেবিট হিসাব খাত, ডেবিট হিসাব খাত, বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। তো আমরা ঘর আঁকলাম, ঘর তো আমাকে জানতে হবে, এটা মুখস্থ থাকতে হবে যে একটা ঘরের মধ্যে কি কি বিষয় থাকে। এগুলো হিসাব বিজ্ঞানের স্ট্যান্ডার্ড, যেগুলো স্ট্যান্ডার্ড এগুলোকে আমরা মিস করতে পারবো না, কিন্তু ক নাম্বারে একটু আমরা কম বেশি করতে পারবো, যেহেতু ওটা স্ট্যান্ডার্ড না, ওটা সুন্দর করে উপস্থাপন করা এগুলো আমার মূল বিষয়। যা হোক, যারা উপস্থিত থাকবে তারা রোল নম্বর দিবা, আর তাহলে বিষয়টা বুঝতে পারা যাবে যে তোমরা কারা আসো এখানে, আমরা একটু কাউন্ট করে নেব বিষয়গুলো। তো যা হোক, এখানে একটু খেয়াল করো, আমরা অঙ্কে চলে যাব। অঙ্কে চাওয়া হয়েছে বিক্রয় জাবেদা, আমরা বিক্রয় জাবেদার পূর্ণাঙ্গ ঘর এঁকেছি। এখন দেখব আমরা যে কোন কোন তারিখে বিক্রয়গুলো আছে। তো মে 2 তারিখে বলা আছে এখানে ব্যাংক থেকে উত্তোলন, বিক্রয় না আসলে আমরা যাব না, বাকিতে বিক্রয় না আসলে আমরা এন্ট্রি নিতে পারবো না। আমার মূল বিষয়টা খেয়াল করতে হবে, উদ্দীপকে বাকিতে বিক্রয় আছে কিনা, যদি থাকে তাহলে ওই এন্ট্রিটা নিয়েই আমি বিক্রয় জাবেদা কাজ করব, অন্য এন্ট্রিগুলো নিয়ে আমি কাজ করব না। সুতরাং আমাকে অন্য এন্ট্রিগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, যে বিষয়টা আমার যা দরকার ওইটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে 2 তারিখে নেই, 3 তারিখ বলা আছে যে রমেশ ব্রাদার্সের কাছে 5% বাট্টায় বিক্রয়, চালান নম্বর 173, চালানে পরিবহন খরচ 1000 টাকা। হ্যাঁ, খুব সুন্দর। আমাদের যে তথ্যগুলো আমরা দিয়েছিলাম, তথ্যগুলো আমি আরেকটু স্মরণ করে দিই যে আমার বাকিতে বিক্রয়গুলো, মোট বিক্রয়টা আমরা নিয়ে আসবো, এর সাথে মাইনাস হলো কারবারি বাট্টা, এরপরে যোগ হবে আনুষঙ্গিক খরচ, প্যাকিং, পরিবহন খরচ, এইগুলো। তাহলে 3টা তথ্য এখানে আছে। বিক্রয়ের মোট পরিমাণ আমরা লিখব, বিক্রয়ের মোট পরিমাণ আমরা লিখব, এবং বাট্টাটা মাইনাস করব, বাট্টাও আছে মাইনাস করব, আনুষঙ্গিক খরচ, পরিবহন খরচটা আমরা যোগ করব। তাহলে সংশ্লিষ্ট লেনদেনের একটা পুরো অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে আমার 2017 সালের মে 3 তারিখ, মের 3 তারিখ,
মের 3 তারিখ রমেশ ব্রাদার্সের কথা বলা আছে। তাহলে আমরা দেখি রমেশ ব্রাদার্সের মোট ক্রয় আছে কত? 10,000 টাকা। মোট ক্রয় আছে 10,000। ঠিক আছে, আমরা 10,000 লিখে নিলাম। ক্যালকুলেশনগুলো আমরা করে নিচ্ছি। এখানে লাগলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। এরপরে বলা আছে কি বারটা 5%। বারটা আমরা কি বলেছিলাম? তোমরা নিশ্চয়ই খেয়াল করবে যে বারটা কিন্তু বাদ দিতে হবে। খুব ভালো করে খেয়াল করবে। তাহলে বারটা আমরা কি করব? মাইনাস করব। বারটা মাইনাস করব। তাহলে মাইনাস হলো বারটা, মাইনাস হলো বারটা। বারটা আছে কত? 10,000 টাকার 10,000 গুণন কয় পার্সেন্ট? 5%। 5% যদি দিই তাহলে আমরা পাবো হলো 500 টাকা। এগুলো একটু মুখে মুখে করছি, ছোট ছোট লেনদেন, এই কারণে। তাহলে মাইনাস দিল 9,000 আসবে কত? 9,500 টাকা। আমরা বারটা বাদ দিয়ে নিলাম। আমি কি বলেছিলাম তোমাদের? আমি বলেছিলাম যদি এছাড়া আনুষঙ্গিক খরচ থাকে তাহলে যোগ করব। আনুষঙ্গিক খরচ এখানে নিশ্চয় করে আছে যে পরিবহন খরচ আছে 1,000 টাকা। তাহলে আনুষঙ্গিক খরচটা যোগ হলো পরিবহন খরচ। পরিবহন খরচ হলো 1,000 টাকা। পরিবহন খরচ 1,000 টাকা। তাহলে আমরা মোট টাকা পেয়ে গেছি। 9,500 সাথে 1,000 যোগ করলে 10,500 টাকা। অর্থাৎ এই তারিখের লেনদেনে আমরা দেনাদারের কাছ থেকে পাবো 10,500 টাকা। তাহলে চালান নম্বর যদি থাকে আমাকে বসাতে হবে। চালান নম্বর হলো আছে এখানে 173। আর যদি অন্য সূত্র টিক চিহ্ন এটা দিলে হবে। তো যা হোক, আমরা এই তারিখটা শেষ করেছি। এর পরের তারিখটা আমরা খেয়াল করব। আমি একটু বারবারই স্মরণ করে দিচ্ছি যে অন্য লেনদেনগুলো আমাকে বেশি নজরদারি করার দরকার নেই। বাকিতে বিক্রয় কোনটা ওইটা আমরা নজরদারি করব। কারণ অন্যটা যদি আমি মাথা ঘামাই বেশি, তাহলে নিশ্চয় করে আমার পরীক্ষার হলে আমার একটা অ্যান্সার করার জন্য 20 মিনিট সময় পাবো। তাহলে আমি মূল বিষয়, অঙ্কের মূল আমার এইটা আমি কিন্তু বারবারই বলি যে অঙ্কে কৌশলটা ওইটা যে আসলে কোন অঙ্কে কোন জায়গা থেকে ক্লিক করতে হবে, অর্থাৎ কোন জায়গা থেকে বুঝতে হবে, ধরতে হবে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। এগুলোই আমি কিন্তু বারবার বলি তোমাদের, এটা অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে। তাহলে এইখানে আমরা 3 তারিখ দেখেছি, 5 তারিখ তো বাট্টা সংক্রান্ত বিক্রয় সংক্রান্ত নেই, 8 তারিখেও বিক্রয় সংক্রান্ত নেই, 10 তারিখে আছে। 10 তারিখে বলা আছে 5% বাট্টায় শাহাদাত অ্যান্ড কং এর কাছে 9,000 টাকার পণ্য বিক্রয়, চালান নম্বর, প্যাকিং খরচ দেওয়া আছে। অর্থাৎ এখানে বার্তাও আছে, আনুষঙ্গিক খরচও আছে। সুতরাং লেনদেনগুলো ঠিক আগের মতোই, আমরা আগের মতো সুন্দর করে লেনদেনটাকে পুট করে দেখি কি রেজাল্ট আসে। তাহলে মের কত তারিখ? মে 10 তারিখ। মের 10 তারিখে আমরা কাদের কাছে বিক্রয় করেছি? শাহাদাত অ্যান্ড কং। শাহাদাত অ্যান্ড কং। শাহাদাত অ্যান্ড কং এখানে আমরা কত টাকার পণ্য বিক্রয় করেছি? 9,000 টাকার পণ্য বিক্রয় করেছি। আর আমরা বলেছিলাম বারটা বাদ, তাহলে মাইনাস বারটা। এই বারটাকে বিভিন্ন নামে ডাকা হয়, একটু খেয়াল করতে হবে। শুধু বারটা থাকলে তো বুঝতে হবে এটা যেহেতু ক্রয় বিক্রয়ের সময়, সুতরাং বারটা বাণিজ্যিক বারটা, ব্যবসায়িক বারটা, কারবারি বারটা, বিক্রয় বারটা, ক্রয় বারটা বিভিন্ন নামে ডাকা হয়। সুতরাং এই যত নামেই ডাকা হোক না কেন,
বিষয়টা কিন্তু এক। তোমাদেরকে বুঝতে হবে এই বিষয়টা। সুতরাং আমরা যেহেতু এখানে বিক্রয়ের সময় এটা বিক্রয় বাট্টা, এখানে কোনো সন্দেহ নেই। 9000 ইন্টু 5% আছে, তাহলে এখানে আসবে 450 টাকা। 450 টাকা বাদ। তাহলে আমরা একটু ক্যালকুলেটর নেব, ক্যালকুলেটরে দেখি ক্যালকুলেটরে কি বলে। এখানে 9000 মাইনাস 450, তাহলে 8550। আমরা পেয়েছি 8550, 8550 টাকা পেয়েছি। এরপরে আনুষঙ্গিক খরচ থাকলে যোগ হলো প্যাকিং খরচ। প্যাকিং চার্জ, প্যাকিং চার্জ হলো আমার 500 টাকা। প্যাকিং চার্জ 500 টাকা। তাহলে এখানে যোগ দাও, যোগ হলো 500 টাকা, 9050 টাকা। মোট টাকা আসবে 9000, মোট টাকা আসবে 9050 টাকা। এই তারিখে আমরা টোটাল যোগ বিয়োগ করে পেলাম 9050 টাকা। আর আগে ছিল কত? যোগ হলো 10500 টাকা। তাহলে সব মিলে হবে 19550 টাকা। সব মিলে হবে কত? 19550 টাকা। এই হলো আমার মোট দেনাদারের পরিমাণ। এখানে যদি আমার আরও লেনদেন থাকতো নিশ্চয় করে আমরা সেগুলো এখানে নিয়ে আসতাম। আর 4টা 5টা 2টা যাই থাক না কেন, মূল জাবেদা হবে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সুতরাং আমার এই যোগফলটা দিয়েই কিন্তু জাবেদাটা করতে হবে যে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা হলো 19550 টাকা। এটা কিন্তু আলাদা আলাদা না, যখন হলো আমার আলাদা আলাদা চাওয়া হবে তখন আমরা আলাদা আলাদা করব। সুতরাং এটা নিশ্চয় করে আমরা চেষ্টা করেছি বোঝাতে। তোমরা যারা বুঝেছ ধন্যবাদ। আর যারা এখনও বোঝে নাই তারা একটু ভিডিওটা 2বার 3বার দেখে নাও, তাহলে ইনশাল্লাহ তোমরা বুঝে যাবে। এটা আমার কামনা। আর আমি তো আছি তোমাদের সাথে, আমাকে নক করতে পারবে, আমি বুঝাই দেব। যা হোক, এরপরে আসি আমরা খ নাম্বারের উত্তর শেষ। এটা খ নাম্বার গেছে। এরপরে গ নাম্বারে আমরা যাব। খ নাম্বারে শেষ করেছি। আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে, আমরা যে অঙ্ক করছি ওই অঙ্কের মধ্যে কি কি বিষয় আসতে পারে, ওই বিষয়গুলো আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। এবং ওই বিষয়গুলো অঙ্কের উদ্দীপকের মধ্যে আছে কি না আমরা খেয়াল করব। আমরা করছিলাম কিন্তু বিক্রয় জাবেদা, কিন্তু আমার বাট্টার বিষয়টা চলে আসছে। সুতরাং বাট্টাটাকে আমাকে খুব ভালো করে খেয়াল করতে হবে। বাট্টা এই জায়গায় না, বাট্টা সব জায়গাতেই অনেক ইম্পর্টেন্ট। বাট্টা নগদ বাট্টা আর কারবারি বাট্টার মধ্যে ভেজাল লাগলে হবে না। নগদ বাট্টা তো আমার দেনা পাওনা নিষ্পত্তির জন্য করা হয়, আর এটা ক্রয় বিক্রয়ের সময় করা হয়। এই বাট্টাটা শুধুমাত্র ক্রয় বিক্রয়ের সময় করা হয়, বাণিজ্যিক বাট্টাটা। এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। যা হোক, এরপরে আমরা আসি বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেন সাধারণ জাবেদা। আমরা নিশ্চয় করে জানি সাধারণ জাবেদার মধ্যে সকল প্রকার জাবেদা অন্তর্ভুক্ত হতে পারে। এর মধ্যে কিন্তু সাধারণ জাবেদা আকারে করতে হবে। আমরা কিন্তু সাধারণ জাবেদার মধ্যে আছে সমন্বয় জাবেদা, আমি সমন্বয় জাবেদা করে ফেললাম। নো, আমাকে সাধারণ জাবেদার রুলস যেটা বলে আমাকে ওটাই করতে হবে। এই রুলস এবং রেগুলেশনকে আমাকে মানতে হবে। যা হোক, এরপরে আসি আমার সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা যে কটা আছে আমরা করব। সাধারণ জাবেদার ঘর আগে আমরা এখানে তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা,
ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জাবেদা, জাবেদা। এটা কি খতিয়ান পৃষ্ঠা? খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা ঘরটা এঁকে নিলাম। তোমাদেরকে আমি একটু বারবার খেয়াল করে দিচ্ছি, যখনই একটা অঙ্কের নির্দিষ্ট ফরম্যাট দেয়া থাকে ওই ফরম্যাট তুমি মিস করতে পারবে না। মিস করলেই কিন্তু তোমার নম্বর কমে যাবে। আমি ইচ্ছা করলে তোমাকে 0 দিয়ে দিলেও তোমার কিছু করার নেই, কারণ হলো তোমাকে স্ট্যান্ডার্ডটা মানতে হবে। আর কিছু কিছু বিষয় আছে, যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে ক নাম্বারের উত্তর বিভিন্ন জিনিস দেওয়া হয়, ওইটা স্ট্যান্ডার্ড না। ওইটাকে তুমি যত সুন্দর করে উপস্থাপন করতে পারবে ওইটাই হলো স্ট্যান্ডার্ড। যা হোক, এখন আমরা আসি। এখানে বলা আছে যেটা আমার বিক্রয় জাবেদা ছিল ওইটা ব্যতীত অন্যগুলো আমাকে খুঁজতে হবে, অন্যগুলো নিয়েই গ নাম্বার চেয়েছে। সুতরাং এখানে কি চেয়েছে? 2 তারিখে বলা আছে যে ব্যবসার জন্য ব্যাংক থেকে উত্তোলন 15,000 টাকা। খুব সুন্দর। মে মাসে 2017 তারিখে 2017 মে 3 তারিখ, 2 তারিখ দিয়ে শুরু হয়েছে, 2 তারিখ, মের 2 তারিখ। আমরা খুব ভালো করে খেয়াল করব, মের 2 তারিখে বলা আছে ব্যাংক থেকে উত্তোলন। ব্যাংক থেকে আমরা কি উত্তোলন করি? ব্যাংক থেকে উত্তোলন করি আমরা নিশ্চয়ই ব্যাংকে আমাকে অন্য কোনো কিছু দেবে না। ব্যাংকের সাথে মানে ক্যাশের সম্পর্ক, নগদের সম্পর্ক। সুতরাং আমরা নগদ, ব্যাংক থেকে নগদ পেয়েছি, তাহলে নগদান হিসাব ডেবিট। 2 তারিখে নগদ হিসাব ডেবিট। আর ব্যাংক হিসাব ক্রেডিট। কোত্থেকে উত্তোলন করেছি আমি বুঝাই দেব। ব্যাংক হিসাব ক্রেডিট। আমার প্রতিষ্ঠানের টাকা ব্যাংকে ছিল, সুতরাং আমার ব্যাংকটা সম্পদ। সম্পদ বাড়লে ডেবিট হয়, সম্পদ কমলে ক্রেডিট হয়। এখানে একটু খেয়াল করতে হবে যে ব্যাংক থেকে যখন আমরা টাকা উঠে নিয়ে আসলাম আমার প্রতিষ্ঠানে, নিশ্চয়ই করে নগদ প্রতিষ্ঠানে নগদ নামের যে সম্পদ, এই সম্পদটা আমার বেড়ে গেছে। সম্পদ বৃদ্ধি হলেই ডেবিট হবে, সেই ভিত্তিতে আমার নগদ সম্পদটা বেড়ে গেছে বিধায় এটা আমার ডেবিট হয়েছে। এরপরে ব্যাংক কেন ক্রেডিট হলো? আমরা রুলসে আসি যে ব্যাংক আমার সম্পদ ছিল, ব্যাংক থেকে যখন আমরা টাকাটা উত্তোলন করলাম নিশ্চয়ই করে ওই সম্পদটা কমেছে, তাহলে সম্পদ হ্রাস হলে ক্রেডিট, সেই হিসাবে এটা ক্রেডিট হয়েছে। কত টাকা? টাকার পরিমাণ হলো 15,000 টাকা। টাকার পরিমাণ হলো 15,000 টাকা। 15,000 টাকা। এই হলো প্রথম ফাংশান। আমরা যেহেতু ইকুয়েশানটা জানি, ইকুয়েশানের ভিত্তিতে আমরা করছি অঙ্কগুলো। ইকুয়েশানটা প্রয়োজন হলে আমরা বোর্ডে লিখে দেখাবো। একটা শেষ হয়েছে, না বুঝলে আমি তো আছি। এরপরে 3 তারিখে বাদ দিয়ে দেব, কারণ হলো এখানে বলা আছে যে এন্ট্রিগুলো আগে আমরা বিক্রয় জাবেদাতে করেছি ওই এন্ট্রি আসবে না। 5 তারিখে বলা হয়েছে ভাড়া অগ্রিম পরিশোধ 3,000 টাকা। খুব সুন্দর এন্ট্রি। এটা তো সমন্বয় জাবেদার মধ্যে পড়ে, কিন্তু আমরা কেন সাধারণ জাবেদার মধ্যে নিয়ে আসলাম? কারণ হলো সাধারণ জাবেদায় সকল প্রকার জাবেদা অন্তর্ভুক্ত হতে পারে। হ্যাঁ, সুতরাং এখানে আমরা নিয়ে আসবো, কিন্তু সমন্বয় আকারে করলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। সাধারণভাবে কিভাবে আমরা করতে পারবো এটাই আমরা দেখব। যে অগ্রিম ভাড়া হিসাব আমি বুঝিয়ে দেব। মে 5 তারিখ, মের 5, অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট কত টাকা? আমরা 5 তারিখ পর্যন্ত এসেছি 3,000 টাকা। 3,000 টাকা। এখানে খেয়াল করতে হবে, আমরা বলে দেব, খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যে যখনই আমরা অগ্রিম খরচ করি, এখানে খুব একটা স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ডটা হলো খরচের অগ্রিমটাই সম্পদ।
খরচ যে কোনো প্রকারের খরচের অগ্রিম যদি করি তাহলে নিশ্চয় করে এটা আমার সম্পদে থাকবে যতক্ষণ না সেই মেয়াদটা পার হয়ে যাবে। ঠিক আছে, আমি উদাহরণ দিয়ে আরও পরিষ্কার করতে চাই। যেমন আমি সেপ্টেম্বর মাসের ভাড়া অগ্রিম দিয়ে দিছি, বাড়ি ভাড়া। এটা তো আমার সেপ্টেম্বর মাস পার না হওয়া পর্যন্ত আমার সম্পদ হিসাবে থাকবে, কারণ আমি যদি বাড়িটা ছেড়ে দেই তাহলে আমাকে বাড়িওয়ালা ওই টাকা ফেরত দিতে বাধ্য, আর এই হিসাবেই কিন্তু এটা আমার সম্পদ। কিন্তু আমি যখন সেপ্টেম্বর আমি ভোগ করব, অর্থাৎ ওই বাসায় থাকবো, তখন কিন্তু অগ্রিমটা তখন কিন্তু একটু ভিন্ন বিষয় আসবে। যাই হোক, কেন অগ্রিমটা সম্পদ এটা আমার বোঝানোর বিষয়, আমি বোঝাতে পারছি নিশ্চয়ই করে মনে হয়। তো আর নগদটাকে কেন ক্রেডিট করলাম, কারণটা হলো নগদ সম্পদ আমার হ্রাস হয়েছে, সম্পদ হ্রাস হলে ক্রেডিট হবে, এই হলো বিষয়। এরপরে আসি আমার 8 তারিখে আছে, 8 তারিখেও এটা সাধারণ জাবেদা। 8 তারিখে কী বলা আছে, পণ্য বিক্রয় বাবদ চেক প্রদান। তাহলে আমরা ক্রয় করেছি, খরচ তো ডেবিট, ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট। চেক প্রদান করেছি মানে আমার ব্যাংক থেকে টাকাটা যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকাটা কত টাকা হলো 7,000 টাকা, 7,000 টাকা। আমি ব্যাখ্যা করে দেব, কোনো অসুবিধে নেই। এখানে আমার ইকুয়েশানে বলে, অর্থাৎ আধুনিক সূত্রে আমরা পাই যে সমস্ত প্রকার খরচগুলো ডেবিট। সুতরাং ক্রয় করলে তো আমার খরচই হবে, তাহলে ক্রয়কে আমরা ডেবিট করলাম, ক্রয় হিসেবকে ডেবিট করলাম। আর বলা হয় যে চেক প্রদান, চেক প্রদান মানে কিন্তু আমরা ক্যাশ টাকা দিতেছি না, আমরা দিতেছি অর্থাৎ ব্যাংক থেকে টাকা যাবে, চেক দিতেছি, সুতরাং ব্যাংক থেকে টাকা যাবে, ব্যাংকটা আমার হ্রাস হবে। ব্যাংকও আমার সম্পদ ছিল, সম্পদ হ্রাস হিসাবে এটা ক্রেডিট হয়েছে, সুতরাং এটাও আমার কমপ্লিট। এরপরে আসি যে 8 তারিখ পর্যন্ত আমরা গিয়েছিলাম, 10 তারিখে দেওয়া আছে, এটা তো বিক্রয় জাবেদার মধ্যে পড়ে গেছে, সুতরাং এটা আমরা নেব না। এরপরে 15 তারিখে বলা হয়েছে যে নগদ উত্তোলন 1,000 টাকা। হ্যাঁ, খুব সুন্দর এন্ট্রি, আমি ব্যাখ্যা করে দেব। নগদ উত্তোলন 1,000 টাকা, এখানে কিন্তু পরিষ্কারভাবে কোনো কিছু বলা নেই। নগদ উত্তোলন কত টাকা, 1,000 টাকা। তাহলে নগদ উত্তোলনটা করলো কি, আমরা তো চিন্তা করি ব্যবসায়িক চিন্তা, আমরা তো অন্য কোনো চিন্তা করি না। তাহলে নগদ উত্তোলন কোথায় করেছে, কে করেছে, কোনো কিছু ব্যাখ্যা নেই এখানে। সুতরাং এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে নগদ উত্তোলনটা ব্যবসায় থেকে নিশ্চয়ই কেউ না কেউ করেছে। এখানে একটা রাইটস আছে মালিকের, অর্থাৎ মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিছু টাকা যদি নিয়ে যায় তার মালিকানা সত্ত্ব কমবে, কিন্তু তার রাইটস আছে যে টাকাটা নিতে পারবে। সুতরাং তার মালিকানা সত্ত্ব কমবে, এটা আমরা করব যে বিষয়টা বুঝিয়ে দেব। আমরা জাবেদাটা আগে করে নিই। আমার এখানে নগদ টাকা আমরা উত্তোলন করেছি, সুতরাং নগদটা কমবে। আর উত্তোলন কে করলো, মালিক উত্তোলন করলেই মালিকানা সত্ত্ব কমে। উত্তোলনই হলো মালিকানা সত্ত্বের আইটেম, এবং উত্তোলন করলেই মালিকানা সত্ত্ব হ্রাস হবে। মালিকানা সত্ত্ব হ্রাস হলো ডেবিট, মালিকানা সত্ত্ব হ্রাস ডেবিট। সুতরাং উত্তোলন করেছে, আমরা উত্তোলন হিসাবকে ডেবিট করব। উত্তোলন হিসাব ডেবিট। আর টাকাটা কি নিয়েছে, নগদ নিয়েছে, তাহলে নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে পেয়ে গেছি দুইটা পক্ষ, এবং আমরা ব্যাখ্যাও দিয়েছি, প্রয়োজনে আবার ব্যাখ্যা দেব। 1,000 টাকা, 1,000 টাকা, এই হলো ফাংশন। আমরা যোগফল নামিয়ে দেখব যে মোট যোগফল কত হয়।
15,000 যোগ 3,000 যোগ 7,000 যোগ 1,000, তাহলে মোট হবে 26,000। আরেকবার করে দেখি, 15,000 যোগ 3,000 যোগ 7,000 যোগ 1,000, 26,000। সুতরাং মোট হলো 26,000। এই হলো ফাংশন। আমরা উত্তোলনের বিষয়টা খুব ভালো করে খেয়াল করতে হবে। উত্তোলন তো হতে পারে প্রতিষ্ঠান থেকে, যদি উত্তোলন হয় তাহলে নিশ্চয় করে প্রতিষ্ঠান ব্যাংক থেকে উত্তোলন করে ক্যাশে টাকা নিয়ে আসে, প্রতিষ্ঠান নিয়ে আসে। এটাই যেহেতু উল্লেখ নেই যে ব্যবসায়িক প্রয়োজনে উত্তোলন, সুতরাং এই উত্তোলনটা মালিক নিজেই করেছে এবং এটা উত্তোলন দিয়ে আমার মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠান থেকে কমেছে, এই কারণে উত্তোলনকে আমরা ডেবিট করেছি। আর নগদ টাকা নিয়ে গেছে মালিক, সুতরাং প্রতিষ্ঠান থেকে নগদ নামে সম্পদ কমেছে। সম্পদ কমলে ক্রেডিট হবে, এটাই স্বাভাবিক এবং হিসাব বিজ্ঞান নীতিমালা এটাই বলে। সুতরাং আমার লেনদেনটা পুরাটাই কমপ্লিট। এখানে ক, খ, গ তিনটাই আমরা সুন্দর মতো করে দিয়েছি এবং আজকে আমরা আলোচনা এ পর্যন্তই রাখবো। পরবর্তী ক্লাসে আরও যে বিষয়গুলো আছে ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো আমি একটু বলে দিচ্ছি। যেমন ক্রয় ফেরত, মানে হলো ক্রয় ফেরত আছে, বিক্রয় ফেরত আছে। ক্রয় ফেরত মানে বহি ফেরত, আর বিক্রয় ফেরত মানে আন্তঃফেরত। আন্তঃফেরত, বিক্রয় ফেরত এইভাবেও থাকতে পারে, বিভিন্ন নামে ডাকা থাকতে পারে। এইগুলো নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও আরও খুব মজার এবং সুন্দর সুন্দর বিষয় আছে। এই বিষয়গুলো আমি একটু বলে দিচ্ছি যে এই বিষয়গুলো তোমরা একটু করে পড়ে নিবে। তাহলে আমি আগেও লেকচারে এগুলো বলেছি এবং সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি, আমরা আলোচনা করব, কিন্তু তোমরা বাসায় একটু পড়লে ক্লাসটা আরও সুন্দর বুঝতে ভালো হবে তোমাদের। সুতরাং এখানে প্রারম্ভিক জাবেদা আছে, সমন্বয় জাবেদা আছে, বিপরীত জাবেদা আছে, সমাপনী জাবেদা আছে। এই বিষয়গুলো তোমরা একটু করে বাসায় সুন্দর করে একটু পড়ে নিবে, তাহলে দেখবে যে ক্লাসটা আরও উপভোগ্য হচ্ছে। ক্লাসটাকে যতটাই সুন্দর করে উপভোগ্য করতে পারবে। আসলে অঙ্কটা ভয়ের কোনো কারণ তো থাকার কথা নাই, এখানে যোগ আর বিয়োগ, গুণ ভাগ, এর বাইরে তো কোনো অঙ্ক নাই। সুতরাং কোন প্রসিডিউর দিয়ে করতে হবে এতটুকুই বুঝতে হবে। এর জন্য আমি সুন্দর করে তোমাদেরকে সহজ সরলভাবে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো যা হোক, তোমাদের জন্য শুভকামনা রইল, আর আগামী ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।